হংকংকে 7 উইকেটে হারিয়ে দিয়ে এবারের এশিয়া কাপের ক্যাম্পেইন শুরু করেছে লিটন দাসের বাংলাদেশ। কেমন হলো এই ম্যাচ নিয়ে অ্যানালাইসিস, লিটন দাসের ছক্কার রেকর্ড সব কিছু মিলিয়েই আলোচনা করব আজকে। ওয়েলকাম টু স্টার প্লে, আমি আশফাকুল মুশফিক। শুরু থেকেই শুরু করা যাক, টস দিয়ে শুরু করি। সহজ প্রতিপক্ষ ছিল আজকে হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপ শুরু করছে বাংলাদেশ। পরের ম্যাচগুলোতে কিন্তু কঠিন প্রতিপক্ষ, অর্থাৎ যে কারণে এই গ্রুপকে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে, কারণ বাংলাদেশের বাকি প্রতিপক্ষগুলো হচ্ছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। সুতরাং যেহেতু সহজ প্রতিপক্ষ, বাংলাদেশের কিন্তু একটা সুযোগ ছিল বড় ব্যবধানে জিতে এগিয়ে থাকার। সেক্ষেত্রে টসে কিন্তু লিটন দাস চাইলে ব্যাটিং নিতেও পারতেন, সেক্ষেত্রে হয়তো তিনি কিছুটা সেফ চয়েসে গিয়েছেন, খুব একটা সাহসিকতার পরিচয় দেননি, তিনি ফিল্ডিং নিয়েছেন। তবে এখানে ফিল্ডিং নেওয়ার কারণে অনেকে হয়তো মনে করতে পারেন যে আগের ম্যাচে ভারত যেভাবে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়েই দিয়েছিল 58 রানে অল আউট করে দিয়ে, সেরকমই একটা সুযোগ হয়তো বাংলাদেশও তৈরি করবে। হয়তো হংকংকে দ্রুত অল আউট করে দিয়ে বাংলাদেশ হয়তো খুব বড় ব্যবধানে জিততে পারবে, তবে সেইটা কিন্তু করতে পারেনি। খুব একটা হেসে খেলে বিজয় তো নয়, বরং পরিশ্রম করেই জয়লাভ করতে হয়েছে বাংলাদেশকে। শুরুর থেকে যদি বলি, হয়তো তানজিম সাকিব ভালো বোলিং করেছেন। তানজিম সাকিব, তাসকিন আহমেদ এবং রিশাদ, এই তিনজন বলার দুটো করে উইকেট নিয়েছেন এবং আরেকটি ছিল রান আউট। তবে তাসকিন আহমেদ কিন্তু খুবই এক্সপেন্সিভ বোলিং করেছিলেন, তার কিন্তু বোলিং ইকোনমি কিন্তু 9-এর উপরে। সুতরাং এটা কিন্তু ভাবতে হবে বাংলাদেশকে পরবর্তী ম্যাচের জন্য। তাছাড়া রিশাদ হোসেন ভালো বোলিং করেছেন। মুস্তাফিজুর রহমান যদিও কোনো উইকেট পায়নি, তবুও কিন্তু বেশ ইকোনমিক বোলিং করেছেন, তার কিন্তু 5 গড়ে কিন্তু তিনি বোলিং করেছেন। সুতরাং পরবর্তী ম্যাচে আজ হয়তো সহজ প্রতিপক্ষ ছিল, পরবর্তীতে যখন শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে, এই অভিজ্ঞ বোলার তাসকিন আহমেদের এই অভিজ্ঞতা কিন্তু কাজে লাগিয়ে পরবর্তী ম্যাচে অবশ্যই তাকে ভালো পারফরমেন্স করতে হবে। বাংলাদেশের হয়তো সুযোগ ছিল আরও অ্যাগ্রেসিভ বোলিং করে আরও কম রানের ব্যবধানে হংকংয়ের রানের খাতা বন্ধ করার। তবে 143 রান, 7 উইকেট হারিয়ে 143 রান করেছে হংকং প্রথম ইনিংসের সমাপ্তিতে। বাংলাদেশের টার্গেট ছিল 144, খুব একটা বড় টার্গেট নয়, সহজ লক্ষ্য ছিল বাংলাদেশের জন্য। তবে এই সহজ লক্ষ্যে পৌঁছতে কিন্তু বেশ কাঠখড় পোড়াতে হয়েছে বাংলাদেশকে। ওপেনিংয়ে নেমেছিল তানজিদ হাসান তামিম এবং পারভেজ ইমন। তারা শুরুটা মোটামুটি ভালোই করেছিল, তাদের স্ট্রাইক রেট ভালোই ছিল। তবে তারা যেভাবে আউট হয়েছেন, সেই আউটগুলো কিন্তু কিছুটা চোখে লেগেছেই আসলে সবাই আসলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পাওয়ার হিটিং নিয়ে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিল, পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম, তারা দুজনই যেভাবে আউট হয়েছেন, যেন খুব আলসেমির শটটা ছিল। যদিও পারভেজ ইমন কিছুটা স্ট্রাইক করেছেন, বলের হাইট অনেকটা পেয়েছিল, কিন্তু তারা যে ক্যাচ আউট হয়েছেন, যদি পাওয়ার হিটিংয়ের যে কোচ এসেছিলেন জুলিয়ান উড, তার প্রো ভেলোসিটি ব্যাটের কথা বলতে হয়, সেখানে কিন্তু তিনি বলেছিলেন প্রো ভেলোসিটি ব্যাট যখন আপনি স্ট্রাইক করবেন, অর্থাৎ আপনি যখন আপনার ব্যাটটাকে সামনের দিকে স্ট্রাইক করবেন, ব্যাটে দুবার যখন নক হবে, তার মানে ভালো স্ট্রাইক হয়েছে বা ব্যাটে বলে ভালো পাওয়ার পেয়েছে। তবে দুবারের জায়গায় যদি একবার শব্দ হয়, সেক্ষেত্রে হয়তো তখন ভালোভাবে বলটা কানেক্ট হয়নি বা বল খুব একটা দূরে যায়নি। সুতরাং এই যে ইমনের উইকেটটা পড়া বা তানজিদ তামিমের উইকেটটা যে একটা আলসে একটা ক্যাচ তুলে দেওয়া ছিল, সেক্ষেত্রে হয়তো বলতেই হয় প্রো ভেলোসিটি ব্যাট দিয়ে যদি সে শটটা নিত, হয়তো একটা নকের বেশি হতো না সেখানে। তাছাড়া বাকি যে দুজন ব্যাটার ছিলেন, ক্যাপ্টেন লিটন দাস, তিনি চমৎকার একটা ইনিংস খেলেছেন। তার স্টার্টিংটা কিছুটা স্লো ছিল, তিনি সময় নিয়েছেন মাঠে, তারপরে তিনি ধীরে ধীরে স্ট্রাইক রেট বাড়িয়েছেন। তিনি 59 রানের একটা চমৎকার ইনিংস খেলেছেন এবং এই 59 রানের ইনিংসে কিন্তু তিনি মাত্র একটা ছক্কা মেরেছেন। তবে এই একটা ছক্কা দিয়েই কিন্তু তিনি বাংলাদেশের জন্য রেকর্ড করেছেন, অর্থাৎ টি-20 ক্যারিয়ারে তার মোট ছক্কার সংখ্যা 78টি, যা বাংলাদেশের টি-20 ইন্টারন্যাশনালের সর্বোচ্চ। এর আগে রেকর্ডটি ছিল মাহমুদুল্লাহ রিয়াদের, তিনি 77টা ছক্কা মেরেছেন, সেখানে 78টি ছক্কা নিয়ে লিটন দাস এখন বাংলাদেশের আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ ছক্কার মালিক। তবে লিটন দাসের সাথে ব্যাটিং করে গেছেন তৌহিদ হৃদয়, তিনি খেলেছেন 36 বলে 35 রানের ইনিংস, অর্থাৎ স্ট্রাইক রেট কিন্তু 100-র কিছুটা নিচে। তৌহিদ হৃদয় কিন্তু সাম্প্রতিক সময়, অর্থাৎ সর্বশেষ যে নেদারল্যান্ডস সিরিজটা ছিল, সেখানেও তিনি খুব একটা ভালো করতে পারেননি। তার এখানে একটা সুযোগ ছিল হয়তো ঘুরে দাঁড়ানোর, যদিও তিনি অপরাজিত অর্থাৎ নট আউট রয়ে গেছেন, তবুও তাকে দেখা গেছে যে তাকে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে। এই জন্য হয়তো আবুধাবির যে ওয়েদার, সেখানে আমরা দেখতে পেরেছি ওয়েদার চেক করে যে প্রচণ্ড আর্দ্রতা রয়েছে এবং টেম্পারেচার অনেক বেশি। আমরা দেখেছি প্লেয়াররা কিন্তু ঘামে তাদের জার্সি কিন্তু শরীরের সঙ্গে লেপ্টে ছিল এবং প্রায় প্রতিটি ওভার শেষেই
প্রতিটি ওভার শেষেই কিন্তু তৌহিদ হৃদয় হাঁটু গেড়ে বসে, দেখে মনে হচ্ছিল তার যেন ক্র্যাম্পস হচ্ছে, তার দৌড়াতে কষ্ট হচ্ছে। কেননা খেলাটা যখন মাঝখানে স্লো হয়ে গিয়েছিল বাংলাদেশের ব্যাটিং ইনিংসে, তারা প্রচুর সিঙ্গেল এবং রানিং বিটুইন দ্য উইকেট করেছিল, 2 রান এবং সিঙ্গেল করে করে কিন্তু তারা আগানোর চেষ্টা করেছিল। এবং প্রতি ওভার শেষেই আমরা তাওহিদ হৃদয়কে কিছুটা খোরাতে বা কিছুটা ক্র্যাম্পসের মতো মনে হয়েছিল। সেক্ষেত্রে তাওহিদ হৃদয় আজকে হয়তো তিনি তার যে বেস্ট পারফরমেন্স সেটা দেখাতে পারেননি, তবে তিনি যে অপরাজিত রয়ে গেছেন এবং এই 35 রানের ইনিংসটা, সেটা থেকে হয়তো তিনি কিছুটা আত্মবিশ্বাস সঞ্চার করে পরের ম্যাচে কাজে লাগাতে পারেন। তবে এখানে একটা প্রশ্ন থেকেই যায়, যেহেতু ম্যাচটা ছিল হংকংয়ের বিপক্ষে, তুলনামূলক সহজ প্রতিপক্ষ, এরকম একটা কন্ডিশনের সামনে যখন বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে, বাংলাদেশ যখন সামনে আফগানিস্তানের মুখোমুখি হবে, তখন তারা কতটা পারফর্ম করতে পারবে, কেননা এরকম চাপ যখন সৃষ্টি হবে তখন সেই চাপ তারা কতটুকু সামলে জয়ের দিকে এগিয়ে যেতে পারে, সেই প্রশ্নটা কিন্তু রেখে দেওয়াই যায়। সুতরাং সহজ প্রতিপক্ষের বিপক্ষে যখন আপনার কষ্ট করে জয় পেতে হয়, তখন সামনে যখন কঠিন প্রতিপক্ষ আসবে তখন জয়টা কতটা চ্যালেঞ্জিং হবে এবং সেই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবেন ক্যাপ্টেন লিটন দাস এবং তার দল, সেটাই কিন্তু এখন অপেক্ষার বিষয়। তবে দিন শেষে জয় এসেছে, পয়েন্ট টেবিলে পয়েন্ট এসেছে, সেটাই দিন শেষে সবচেয়ে বড় বিষয়। সুতরাং এশিয়া কাপের সামনের ম্যাচগুলোতে বাংলাদেশ কেমন পারফর্ম করবে সেটার অপেক্ষায় রয়েছি আমরা, এবং এশিয়া কাপের সর্বশেষ লেটেস্ট আপডেট পেতে স্টার প্লের সঙ্গেই থাকুন।